মহিলা স্কোয়াড্রন লিডার, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহনাজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন, কোনো বিমান যখন দুর্ঘটনা পতিত হয় বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যদি দুর্ঘটনা কবলিত হয়, তখন বিমানের সাথে পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শোনা যায়। অর্থাৎ সর্বশেষ কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা কিন্তু শুনতে পাওয়া যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি উপচে পড়েছিল, আশ্রে পড়েছিল, শত শত ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে, সেখানে পাইলট কার সাথে সর্বশেষ কথা বলেছে, কি কথা বলেছে, এই প্রশ্ন কি আসে না? কিন্তু বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না। কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না, এটা হতেই পারে না। স্কোয়াড্রন লিডার শাহনাজ আরও জানিয়েছেন তার স্বামীও 2010 সালে এভাবে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন। তখন তিনি বিমান বাহিনীর কাছে জানতে চেয়েছিলেন আমার স্বামীর সাথে সর্বশেষ কি কথা হয়েছিল, কার সাথে কথা হয়েছিল, আমি তা শুনতে চাই। তখন তার সাথে কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। তখন তিনি ধরে নেন ব্যাপারটি একটি ষড়যন্ত্র ছিল। তাহলে কি আমরা ধরে নিব যেই মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি আশ্রয় পড়েছিল এটি একটি ষড়যন্ত্র ছিল? প্রিয় বন্ধুরা, এটার সাথে আরও কিছু প্রশ্ন আছে, আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের খোরাক পাবেন। এই মাইলস্টোন কলেজের মালিক কর্নেল নুরুন নবী, সে নিজেও একজন ভয়াবহ আওয়ামী লীগ, দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ এবং রামগঞ্জের বাড়ি তার। সে ভয়ঙ্কর একটা মানে এডুকেশনাল ক্রিমিনাল, মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবসায়ী, সোজা কথা যাকে বলে। এই প্রতিষ্ঠান থেকে জুলাই আগস্টে অসংখ্য ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের নির্দেশ না মেনে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেখানে এই মালিকের, অর্থাৎ মাইলস্টোনের মালিকের মারাত্মক ক্ষোভ ছিল ভারতের, ক্ষোভ ছিল শেখ হাসিনার, ক্ষোভ ছিল ওয়াকারের। এখন কথা হলো, কি এমন ক্ষোভ থাকতে পারে এই স্কুলের বিরুদ্ধে? শত শত স্কুল আছে না, শত শত স্কুলের মতো এই স্কুল না। এই স্কুলে 20,600 ছাত্রছাত্রী, বুঝতে পারছেন? 20,600 ছাত্রছাত্রী, 20,600 ছাত্রছাত্রী যখন এখান থেকে বেরোয় তখন ওই এলাকা কিন্তু অচল করে দেওয়া সম্ভব। এক, দ্বিতীয়ত ওই এলাকায় 6 তলার উপরে ভবন করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু এই মাইলস্টোনের মালিক 12 তলা 14 তলা ভবন করেছেন। কর্তৃপক্ষ নিষেধ করেছিল, তখন সে কি করেছে জানেন? ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, যাও প্রোটেস্ট করো যে আমরা আমাদের প্রতিষ্ঠান বড় করতে চাই। ছাত্ররা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। এই হলো কর্নেল অবসরপ্রাপ্ত নুরুন নবী, এই মাইলস্টোনের মালিক। তার অপরাধগুলো বুঝতে পারছেন তো? সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্কোয়াড্রন লিডার শাহনাজ আরও জানিয়েছেন, যখন এই যেই বিমানটা আশ্রয় পড়েছিল মাইলস্টোনে, এটা ছিল ওই স্কোয়াড্রন লিডারের প্রথম সলো বিমান ড্রাইভিং, অর্থাৎ তার প্রশিক্ষণ শেষ, এটাই ছিল সলো। তো সলো ড্রাইভিংয়ের আগে 7-8 ঘন্টা যাবৎ 8 থেকে 10 জন মানুষ পুরো বিমান চেক করে, কোথায় কোন সমস্যা আছে, ব্ল্যাক বক্স আছে কিনা, স্টেশনের সাথে কিভাবে যোগাযোগ করবে, সব কিছু কিন্তু আগেই বলে দেয়া হয়। পৃথিবীতে এমন ঘটনা বিরল যে সলো বিমান প্রথম চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। 1992 সালে পাকিস্তানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মরিয়ম, তার নিয়ে একটি সিনেমা হয়েছিল। এসব ঘটনা এতই ব্যতিক্রম, নাটক সিনেমা পর্যন্ত হয়। তো এখানে যেই স্কোয়াড্রন লিডার বিমান ভূপাতিত হয়েছে, তিনি উঠেই দেখেন যে বিমানে ঝামেলা। তারপরে যখন প্রশ্ন করা হলো ব্ল্যাক বক্স কোথায়, ব্ল্যাক বক্সে কার সাথে প্রথম কথা বলতে চাইছিল, সর্বশেষ কথা কি ছিল, তখন তারা বলে এখানে ব্ল্যাক বক্স নাই। কিন্তু স্কোয়াড্রন লিডার শাহনাজ বলেছে ব্ল্যাক বক্স থাকবে না, এটা হতেই পারে না। আরেকটি বিষয় আছে, সেটি হলো যেদিন কোনো পাইলট সলো বিমান চালায়, সেদিন সলো বিমান চালানোর শেষে তার জন্য বড় ধরনের আয়োজন থাকে, বড় খাবার দাবারের আয়োজন করা হয়। তাকে তার সিনিয়র অফিসাররা সিগারেট অফার করে, তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়। এটা আমি
পাকিস্তান ওই যে এক মরিয়মকে নিয়ে যে সিনেমা হয়েছিল, এক থা মরিয়ম, ওই সিনেমাতে দেখেছি তাকে তখন পানি মেরে ভিজিয়ে দেওয়া হয়। আর পাকিস্তানি সেনাবাহিনী এমনিতে একটু বা বিমান বাহিনী এমনিতে একটু ইসলাম ভাবাপন্ন হওয়ার কারণে সেখানে সিগারেট অফারটা দেখায় না। কিন্তু বাংলাদেশে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন লিডাররা যখন তার প্রশিক্ষণ শেষ করে প্রথম সলো ফ্লাইং করে, তখন নামার পরেই তাকে ভিজিয়ে দেওয়া হয়, তারপরে তাকে সিগারেট অফার করা হয়, তারপরে তার জন্য বড় ধরনের খাবার দাবার আয়োজন করা হয়। এখন কথা হলো, তার জন্য সেই আয়োজন ছিল না কেন? এরপরে হলো, অনেকে বলে না যে এটা একটা জনবহুল এলাকায়, এখানে কেন এমন হবে? এগুলো আবার ভুয়া প্রশ্ন। কারণ হলো, এই যে গত সেই 1965 সাল থেকে এখানে এটা হয়ে আসছে। যখন তেজগাঁ বিমানবন্দর ছিল, আপনারা জানে থাকবেন, বিজয় সরণি থেকে মূলত বিমানবন্দরের এরিয়া মেইনলি শুরু, বা সেনাবাহিনীর এরিয়া, এটা সেই উত্তরাতে গিয়ে শেষ হয়েছে। তেজগাঁতে একসময় বিমানবন্দর ছিল, এখন সেখানে সমরাস্ত্র কারখানা। তো এই যে তাদের সাথে যে তার আয়োজনটা, এই আয়োজনটা কিন্তু সেখানে হয়নি তার জন্য। এক, দ্বিতীয়ত হলো, তাহলে এই ঘটনা কি আমরা কি সন্দেহ ধরে নিব? আর সন্দেহ দরকার নাই, আমাদের প্রশ্নগুলোর জবাব দেখ, এটা সঠিক তদন্ত হোক, সেটা সেই সঠিক তদন্ত আমাদেরকে জানাক, আমাদেরকে জানাতে হবে। উন্মুক্ত একটা তদন্ত কমিটি গঠন করলাম, যুগ যুগান্তর ধরে চলবে, তারপরে ডিপ ফ্রিজে চলে যাবে, এমন হতে পারে না। আমার কথা হলো, এটা কেন ঘটলো? দেখেন, একটা ঘটনা, এনসিপি সারা দেশে পদযাত্রা করছে, গোপালগঞ্জ নিয়ে এনসিপি উইনিং পজিশনে, কক্সবাজার গিয়ে ভালো পজিশনে, কক্সবাজার বাধার সম্মুখীন হয়েছে, এটা কিন্তু একটা ভালো পজিশন, উপচে পড়ছে জনতা। এটাকে বাধাগ্রস্ত করার জন্য মাঝখানে কি ঘটাই দিল? পাথর হত্যাকাণ্ড, ওই যে প্রস্তর নিক্ষেপ। এটা কিন্তু বিএনপির দোষ না, এখানে ডিজিএফআই ওয়াকার আছে। এর প্রমাণ কি জানেন? ইন্ডিয়া এই দেশে যত ঘটনা ঘটাবে, সবগুলো ঘটনাই হবে বিভৎস, ভয়ানক। হ্যাঁ, মানুষ কেন করবে? এই ঘটনা আর করিও না, আমাদের কথা মতো শোনো, নয়তো পরিস্থিতি এমন হবে। ইলিয়াস আলীকে করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে একদম পুরো শরীর। তারপরে এনসিপিকে, ডক্টর ইউনূসকে শিক্ষা দেওয়ার জন্য কি করছে? আপনার মাথা থেতলে দিয়েছে। এরপর বিডিআর বিদ্রোহের ঘটনা মনে আছে? ভারত। এরপরে আপনার এই যে আমাদের জুলাই আন্দোলন, গত 24-এর জুলাই আন্দোলন, যে যেমন মুগ্ধকে যেভাবে গুলি করেছে, খেয়াল করেছেন? একদম মানে বিভৎসভাবে, হ্যাঁ, নির্দয়ভাবে। এরকম ভারতের ঘটনাগুলো অথবা ভারতের নির্দেশিত ঘটনাগুলো হয় বিভৎস, ভয়ানক। আপনার বিডিআর বিদ্রোহ যেমন ভয়ানক ছিল, ঠিক একইভাবে দেখেন সিনহা হত্যা খুব ভয়ানক ছিল, পাথর নিক্ষেপ করে হত্যা করা খুব ভয়ানক ছিল, মাইলস্টোনের ঘটনা খুব ভয়ানক, কি মনে হয় না? তাহলে আপনার মনে কি এসব প্রশ্ন আসবে না? এরপরে হলো, এটিএনের একজন সাংবাদিক বলেছে যে বিমান যখন আশ্রে পড়ে গ্রাউন্ডে, সেখানেই 12টা মৃতদেহ পড়েছিল, 12টা শিশুর মৃতদেহ পড়েছিল। এরপরে আপনার এক একটি রুমে কমপক্ষে কিন্তু 40 জন ছাত্র থাকে প্রাইভেট স্কুলে। এটা হলো সাইন্টিফিক, 40 জনের বেশি থাকলে অ্যাকোমোডেশন হয় না, হেয়ারিংয়ের প্রবলেম হতে পারে, টেম্পারেচার প্রবলেম হতে পারে। তো কয়েকটা রুম আছে যেখানে একজনও বেঁচে নেই, নিজের চোখে দেখেছে সে। তাহলে এগুলোর জবাব কে দিবে? এরপরে এই যে ডিওএইচএস এর ঘটনা ঘটছে, ডিওএইচএস একটা ডাকাতের ঘটনা ঘটছে, হ্যাঁ, ব্রিগেডিয়ার হাসান নাসিরকে অভিযোগ করে। এই ঘটনাটা ওয়াকারুজ্জামানের পরিকল্পিত ঘটনা ছিল। এই সকল ঘটনা, এই যে এনসিপির পদযাত্রা, জামায়াতের জাতীয় সমাবেশের জনপ্রিয়তা, তারপরে ওয়াকারের ঘটনা ধরা খাওয়া, এই ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য একটা বিভৎস ঘটনার দরকার ছিল, যাতে করে মানুষ ওই ঘটনা নিয়ে আলোচনা করবে। প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন এবং এই দাবি জারি রাখবেন, আপনার মনে আসা প্রশ্ন জারি রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।